হাসিনার ওপর এখনো ভরসা হারায়নি ভারত। দেশে ফিরলেও কি রাজনীতিতে টিকবেন? জানাবো কার স্বার্থে কাজ করছে চীন, এবং সর্বশেষ জানাবো রোড ম্যাপের দাবিতে আন্দোলনের প্রস্তুতি বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনার ওপর এখনো ভরসা হারায়নি ভারত। দেশে ফিরলেও কি রাজনীতিতে টিকবেন? আঞ্চলিক রাজনীতিতে ভারতের মূল্যবান এক বাজির ঘোড়া ছিলেন শেখ হাসিনা। গত 50 বছর ধরে তার উপর বেহিসাবি বিনিয়োগ করে গেছে নয়াদিল্লি। ক্ষমতা হারিয়ে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেওয়ার পর থেকে এখনও অনিশ্চিত স্বৈরাচারী নেত্রীর ভবিষ্যৎ। বর্তমান পরিস্থিতি হাসিনার পক্ষে না থাকলেও মোদী সরকারের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা ও প্রভাবশালী একটি মহল মনে করেন, দিল্লির উচিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রীকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। দরকার হলে চাপ প্রয়োগ করতে হবে অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর ওপর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ভারতে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের অনেকের বিশ্বাস, দেশীয় রাজনীতির অঙ্গনে এখনও শেষ হয়নি শেখ হাসিনার প্রভাব। উপযুক্ত সময় ও পরিবেশ আসলে তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে সাহায্য করতে পারে দিল্লি। তারা মনে করেন, এর আগেও সবাইকে ভুল প্রমাণ করে বারবার ঘুরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। 1981 থেকে 1996 ও 2008 সালে কামব্যাক করে দখল করেছেন ক্ষমতার মসনদ। ভারত পাশে থাকলে আওয়ামী লীগ নেত্রী আবারও দেখাতে পারবেন পুরনো কারিশমা। ছাত্র জনতার আন্দোলনে হত্যা, গুম সহ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছে প্রায় 100 মামলা। এসব মামলায় বিচারের সম্মুখীন হলেও তার দেশে ফেরার রাস্তা একেবারে বন্ধ করা যাবে না বলে মনে করেন কেউ কেউ। নিষিদ্ধ সংগঠন না হওয়ায় এখনও আওয়ামী লীগের রয়েছে কর্মী সমর্থকদের দেশব্যাপী ছড়ানো নেটওয়ার্ক। দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে সেই শক্তিকে পুঁজি করে আগামী দিনে দেশে ফিরতে পারেন তিনি। ভারতের সমর্থন থাকলেও হাসিনাকে নিয়ে আশাবাদী নন অনেক বিশ্লেষকরা। বাংলাদেশের রাজনীতিতে স্বৈরাচারী নেত্রীর জন্য গ্রহণযোগ্য জায়গা তৈরি করা প্রায় অসম্ভব কাজ হবে বলে মনে করেন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত। তার মতো অনেকের দাবি, অদূর ভবিষ্যতে দেশ চালানোর নেত্রীকে সামনে রেখে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। পরবর্তী নির্বাচনে হাসিনার নেতৃত্বে দলের অংশগ্রহণকে এবং বাস্তবসম্মত মানতে নারাজ এই রাষ্ট্রবিজ্ঞানী। 1975 সাল থেকে প্রায় 6 বছরের মতো ভারতেই কাটিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর চরম গোপনীয়তা ও সুরক্ষার মধ্যে তার থাকার ব্যবস্থা করেছে ভারত। হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে রেখে দেয়া এবং আওয়ামী লীগ নেত্রীকে পুনরায় দেশের ক্ষমতায় ফেরানো দিল্লির সামনে খোলা আছে এমন কয়েকটি পথ। দরকার হলে পাসপোর্টের বৈধতা না থাকার পরেও শেখ হাসিনাকে নিজেদের কাছে রেখে দিতে দ্বিধা করবে না ভারত। সরাসরি এ কথা না বললেও দিল্লির আচরণে পাওয়া গেছে সেরকম ইঙ্গিত। দেশ ছেড়ে পালানোর পর এখনও প্রকাশ্যে আসেননি সাবেক এই প্রধানমন্ত্রী। পাওয়া যায়নি তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য। তাকে নিয়ে ভারতের রহস্যময় গোপনীয়তা উস্কে দিচ্ছে নানা রকম কূটনৈতিক পদক্ষেপ ও ষড়যন্ত্রের গুঞ্জন। এমন পরিস্থিতিতে হাসিনার সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশকে রাখতে হবে সতর্ক নজর। কার স্বার্থে কাজ করছে চীন? ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন। শেখ হাসিনা চীনের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন, কিন্তু বিস্ময়করভাবে চীন সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক কারিগরি সহযোগিতার কোনো চুক্তি হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরকালে যেসব চুক্তির সমঝোতার স্মারক স্বাক্ষর হয়েছে তার সবগুলোই শেখ হাসিনার সময়ের। সে সময় এসব চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু চীনের সেই সময় বিষয়গুলো এড়িয়ে যাওয়া ছিল তাৎপর্যপূর্ণ। এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও দেখা করতে পারেননি শেখ হাসিনা। চীনা প্রেসিডেন্টের অনাগ্রহের কারণেই তার সম্ভব হয়নি। চীনের সঙ্গে শেখ হাসিনার অত্যন্ত মধুর উন্নত সম্পর্ক থাকার পরও দেশটির এই রহস্য ঘন আচরণের কারণ কি ছিল? চীন কি জানতো শেখ হাসিনা তার রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারছেন না? প্রতিবেশী বা বিশ্বের কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে চীনের হস্তক্ষেপের নজির নেই। শিক্ষার্থীদের অভ্যুত্থান ঘটানোর পেছনে চীন বা বাইরের কোনো মহাশক্তি বা শক্তির কোনো ভূমিকার প্রমাণও পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সর্বপ্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নেওয়া এবং ২১,০০০ কোটি টাকার সহযোগিতা দেওয়ার ঘটনা উল্লেখিত বিষয়াদি সহ কিছু প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে। সঙ্গত কারণে প্রধান উপদেষ্টার অভ্যন্তরীণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ সম্পর্ক নবতর বিন্যাস, নতুন সমীকরণ নিয়ে আঞ্চলিক আন্তর্জাতিক শক্তি বিশেষ করে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র গভীর পর্যবেক্ষণে রেখেছে। ডক্টর ইউনূস চীন সফরে থাকাকালেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক বাংলাদেশ সরকারকে শুভেচ্ছা জানানোর ঘটনাও তাৎপর্যপূর্ণ। ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। পারস্পরিক গভীর সমঝোতায় তারা দ্বিপক্ষীয় এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ গোটা এশিয়ার রাজনৈতিক, ভূ রাজনৈতিক ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ ও অধিকাংশ ক্ষেত্রেই সম্মত সিদ্ধান্ত নিয়ে থাকে। চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীনদের সম্পর্কের গভীরতা ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ ঘটাচ্ছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান অভিন্ন না হলেও খুবই নিকটতর হচ্ছে বলেই প্রতীয়মান হয়। চীন থেকে ৩টি সাবমেরিন অস্ত্রশস্ত্র ক্রয়ের ঘটনা নিকট প্রতিবেশী ভারত সানন্দ চিত্তে নিয়েছে বলে মনে করার কারণ নেই। তবে শেখ হাসিনা ভারতকে সন্তুষ্ট রেখে সমরাস্ত্র ক্রয়ের নামে বাণিজ্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে। চীন থেকে অস্ত্রশস্ত্র সরঞ্জামাদি কেনায় অভ্যন্তরীণভাবে সংশ্লিষ্টরাও সন্তুষ্ট ছিল। অনুকূল পরিবেশ পরিস্থিতি পেয়েও তারা শেখ হাসিনা সরকার বিরোধী অবস্থান নেয়নি। শিক্ষার্থীদের অভ্যুত্থান তাদেরকে অনেকটা অসহায় কিংকর্তব্য বিমূঢ় করে তোলে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার স্পষ্টতই ভারত বিরোধী অবস্থান নিয়ে দেশ পরিচালনা করছে। ভারত বাংলাদেশ সম্পর্ক সর্বকালীন সর্বাধিক খারাপ অবস্থায় রয়েছে। এই সরকারকে যারা ক্ষমতা এনেছে সেই শিক্ষার্থীরা, তাদের নেতৃবৃন্দ, সমন্বয়করা যে ভাষায় ভারত বিরোধী কথাবার্তা বলে যাচ্ছেন এবং সরকারও যে ভূমিকা ও অবস্থান নিয়েছে তাতে স্পষ্টতই সম্পর্ক অবনতিশীল। যদিও ইউনূস মোদি বৈঠক বরফ কিছুটা গলাতে পারে। ভারত বাংলাদেশ সীমান্ত এখনও বন্ধ। মুমূর্ষ রোগীদের ছাড়া সাধারণ রোগীদের ভিসা দেওয়া এখনও বন্ধ রাখা হয়েছে। বিএসএফের অবস্থানও আক্রমণাত্মক। পূর্ববর্তী সরকারের সময় যেসব বাণিজ্য চুক্তি হয়েছিল কেবল তার ভিত্তিতেই চাল, সবজি সহ বিভিন্ন পণ্য আসছে। সামনে তাও বন্ধ হয়ে যাবে যদি নতুন চুক্তির সমঝোতা না হয়। সেই সম্ভাবনাও কম। এতে অবশ্য বাংলাদেশই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ ভারত থেকে বছরে 50 থেকে 60 লাখ মেট্রিক টন চাল আমদানি করতে হয়। শাকসবজিও আসে ভারত থেকে। ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের কার্যকর উদ্যোগও লক্ষ্য করা যাচ্ছে না। স্বল্প সময়ে নির্বাচন নিয়ে ক্ষমতা হস্তান্তরের সদিচ্ছাও আছে বলে প্রতীয়মান হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টার চীন সফরকে সরকারিভাবে যুগান্তকারী বলে বর্ণনা করা হয়েছে। রেল খাতে বিপুল বিনিয়োগের মাধ্যমে চীন উল্লেখযোগ্য পরিমাণে বাণিজ্য করেছে। ডক্টর ইউনূসের অনির্বাচিত সরকারকে আগামী ১.৫ বছর নিরাপদে নির্বিঘ্নে রাষ্ট্র ক্ষমতায় থাকার সুযোগ করে দিতে চীন পরোক্ষ ভূমিকা রাখতে পারছে। রোডম্যাপের দাবিতে আন্দোলনের প্রস্তুতি বিএনপির। ফ্যাসিবাদ পতনের পর যে স্বস্তির আশায় বুক বেঁধেছিল দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, সময় যত যাচ্ছে সে আশায় গুড়ে বালি পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির মাঠে এখন আলোচনা অন্তর্বর্তী সরকার নির্বাচন কি দেবে শিগগির। যদি নির্বাচন দেয় তবে তা স্পষ্ট করছে না কেন। যদিও একাধিক বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন নির্বাচন ডিসেম্বরে অথবা 2026 সালের জুনে হতে পারে। নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ছে বলে মনে করছে বিএনপি। নির্বাচনের দাবি তুলে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিপক্ষ হয়েছে বিএনপি ও সমমনা কয়েকটি দলের নেতারা জানান নির্বাচন নিয়ে সরকারের এক এক সময়ে এক এক বক্তব্য এক ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এতে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আরও অনেক নেতিবাচক প্রভাব পড়তে পারে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে। দেশ বিদেশেও খারাপ বার্তা পৌঁছানোর আশঙ্কা তৈরি হতে পারে। আবার অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে এটি জাতির জন্য আরেকটি নেতিবাচক উদাহরণ সৃষ্টি হবে। এজন্য উদার রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ডান ও বাম দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে অভিন্ন দাবিতে এসব দল সোচ্চার হয়েছে। খুব শিগগির আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল নেওয়া হবে। সেখান থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হবে। একই সঙ্গে একই দাবিতে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে ভূমিকা রাখবে এসব দল। এতেও কাজ না হলে ধীরে ধীরে কর্মসূচির তীব্রতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে দলগুলোর। তবে আপাতত সরকারের ওপর সমর্থন অব্যাহত রাখার সিদ্ধান্ত রয়েছে। একটি বিশ্বস্ত সূত্র বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে শিগগির রাজপথে নামছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো।
চলতি এপ্রিল মাস থেকে শুরু হবে তাদের নানা কর্মসূচি। ধীরে ধীরে এই কর্মসূচির মধ্য দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে তারা। এর আগে সরকারের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে আগামী 16 এপ্রিল আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা। সেখানে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানানো হবে। এছাড়া ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানানো হবে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারকে আরও 5 বছর দেখতে চায় দেশের মানুষ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।